হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা ওয়েস্ট বেঙ্গল জিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে করতে চলেছি। তোমরা যারা আমাদের চ্যানেলে প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা জানো যে ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করছি। কারণ আমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গলেরই এক্সাম দিচ্ছি, সেই কারণে ওয়েস্ট বেঙ্গল জিকে সেটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন 100% এসে থাকে। তো সেই কারণে পিএসসি, এসএসসি বা ডাব্লিউবিপি কেপির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভাইটাল। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, হলদিয়া রিফাইনারি কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? হলদিয়া যেটা পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ একটা শহর, যেটা আমাদের পোর্ট সিটি বা বন্দরের নামে পরিচিত। সেখানে রয়েছে বিভিন্ন রিফাইনারি, মানে যার মাধ্যমে বিভিন্ন ধরনের পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে সবকিছু রিফাইন করা হয়ে থাকে। কোন সংস্থা এটা পরিচালনা করে? চারটে অপশন রয়েছে: ওএনজিসি, আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল না এইচপিসিএল। এইচপিসিএল মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কেমিক্যাল লিমিটেড। তো এর মধ্যে কি হবে অ্যান্সার? দেখো, এক্ষেত্রে অ্যান্সার হবে আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। আইওসিএল 1975 সাল থেকে এটা উৎপাদন করছে। তো হলদিয়া রিফাইনারি, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু কত সালে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়? তো যারা মোটামুটি কলকাতা ট্রাভেল করেছো বা কলকাতায় যাতায়াত করো তারা অবশ্যই দ্বিতীয় হুগলি সেতু সম্পর্কে জানো, যে হাওড়া ব্রিজের অল্টারনেটিভ হিসেবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু করা হয়েছে। মানে বেসিক্যালি চাপ কমানোর জন্য, নাহলে হাওড়া ব্রিজের উপরে কিন্তু প্রচন্ড চাপ হয়। এই জন্য দ্বিতীয় হুগলি সেতু অল্টারনেটিভ রয়েছে। তো এটি কত সালে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল? চারটে অপশন রয়েছে: 1984, 1992, 1995 না 2001। তো দেখো, প্রত্যেকে হয়তো জানো যে 1992 সালে দ্বিতীয় হুগলি সেতু জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এটি ভারতের দীর্ঘতম কেবল স্ট্রেট সেতুগুলোর মধ্যে একটি। এর স্ট্রাকচারটা দেখবে যে এখনকার যেসব যত ব্রিজ দেখবে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু এই কেবল স্ট্রেট সেতুগুলোর মাধ্যমে তৈরি হচ্ছে। তার কারণ এগুলো কিন্তু প্রচন্ড বেশি ভার বহন করতে পারে এবং আধুনিক সময়ে ব্রিজ তৈরির একটি সবচেয়ে বড় উদাহরণ এটা। কেবল স্টেট ব্রিজ, যার সবচেয়ে বড় ভারতের দীর্ঘতম, সেটা হচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? দেখো, বাংলাতে স্বাধীন নবাবের পত্তন চারটে অপশন রয়েছে: সিরাজউদ্দৌলা, আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান না সুজাউদ্দিন। তো প্রত্যেকেই জানি বাংলায় স্বাধীন নবাবীর পত্তন করেছিলেন মুর্শিদ কুলি খান। তো তিনি 1717 সালে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে বাংলায় স্বাধীন নবাবী শুরু করেছিলেন। অরঙ্গজেবের সময় থেকে তিনি তার প্রশাসক বা নবাব হিসেবে যুক্ত ছিলেন। পরবর্তীকালে 1717 সালে ফারুক সিয়ারের সময় তিনি কি করেছিলেন? তিনি স্বাধীন নবাবের পত্তন করেছিলেন। পরবর্তীকালে সুজাউদ্দৌলা, আলীবর্দী খান বাংলার স্বাধীন নবাবীকে স্ট্রং করেছিলেন এবং বাংলার শেষ স্বাধীন নবাব, যদি প্রথম বলা হয় মুর্শিদ কুলি খান, শেষ স্বাধীন নবাব সেটা কিন্তু সিরাজউদ্দৌলা হবে, যাকে পলাশির যুদ্ধে পরাজিত করার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মানে মানে বাংলা, বিহার এবং উড়িষ্যায় দেওয়ানি লাভ করেছিল। এটা সম্পর্কে আমরা জানি। চলো নেক্সট প্রশ্ন, ঐতিহাসিক পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? প্রত্যেকেই জানি পলাশির যুদ্ধেই কিন্তু সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলা, বিহার, উড়িষ্যা যেটা দেওয়ানি লাভের মাধ্যমে ব্রিটিশরা দখল করেছিল। কবে হয়েছিল পলাশির যুদ্ধ? 1757 সালের 23শে জুন, 1764 সালের 22শে অক্টোবর, 1756 সালের 20 জুন না 1761 সালের 14ই জানুয়ারি। প্রত্যেকেই আমরা জানি 1757 সালের 23শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন, যেখানে সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিলেন মির্জাফর, তার বিশ্বাসঘাতকতাতেই প্রকৃতপক্ষে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। এরপর 1964 সালে ব্যাটেল অফ বক্সার হয়, যেখানে মীর কাসিম পরাজিত হয় এবং তারপরেই প্র্যাকটিক্যালি দেওয়ানি লাভ কার্যকরী হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এখতিয়ার বা জুরিসডিকশন পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন অঞ্চলের উপরে রয়েছে? মানে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন জায়গায় তার প্রভাব বিস্তার করে? যেরকম ভাবে আমাদের কেরালে যে মাদ্রাজ হাইকোর্ট রয়েছে, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, সেরকম আমাদের বিভিন্ন কেরালের যে হাইকোর্ট রয়েছে সেটা কিন্তু কেরলের সাথে সাথে লাক্ষাদ্বীপেরও জুরিসডিকশন করে। সেরকম পশ্চিমবঙ্গ ছাড়াও কলকাতা হাইকোর্ট আর কোন অঞ্চলে জুরিসডিকশন করে? চারটে অপশন রয়েছে: সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম না উড়িষ্যা।
প্রত্যেকেই জানি আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে রয়েছে। এর ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার, আমরা প্রত্যেকে জানি, যেখানে কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চও রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, লথিয়ান আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভীষণ 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 ইম্পর্টেন্ট আইল্যান্ড, যেটা সুন্দরবন অঞ্চলের সব থেকে ছোট আইল্যান্ড। লথিয়ান আইল্যান্ড কোথায় রয়েছে? চারটে অপশন: উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, না নদিয়া। তো দেখো, প্রত্যেকেই জানি দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবন রয়েছে। সেই সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের একটি অংশ, সেটা হচ্ছে লথিয়ান আইল্যান্ড, যেটা সব থেকে ছোট। আর সবচেয়ে বড় যদি হয় সেটা হচ্ছে সাগর দ্বীপ, যেটাও সুন্দরবন অঞ্চলেরই অংশ নয়, সাইডে দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। এটা কিন্তু সবচেয়ে বড় বদ্বীপ। ওকে, পরবর্তী প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অঙ্গ? খুবই গুরুত্বপূর্ণ। চোলা, সিঙ্গলীলা, জংখিয়া, না সিবালিক? তো প্রত্যেকে অবশ্যই এটা সম্পর্কে জানি যে সিঙ্গলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত হচ্ছে সান্দাকফু। তো দার্জিলিং কেউ যখন ঘুরতে যাও, সিঙ্গলীলা অবশ্যই ঘুরতে গিয়েছো, সান্দাকফু ঘুরতে গিয়েছো। সেই সান্দাকফুতেই অবস্থিত সিঙ্গলীলা, দার্জিলিং জেলায়। এটা কি করে সিঙ্গলীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাকর্ডিং টু এক্সাম ভীষণ ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের ভূপ্রকৃতিতে তাল শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ। উঁচু পাহাড়, হ্রদ বা জলাভূমি, বালিয়াড়ি, না গভীর জঙ্গল? তো বিভিন্ন জায়গায় রাক্ষস তাল, ভীম তাল ব্যবহার করা হয়। তো তাল শব্দের অর্থ কিন্তু জলাভূমি বা হ্রদ। কোচবিহার এবং উত্তর দিনাজপুরের নিচু জলাভূমি এবং বন্যা প্রবণ অঞ্চলকে স্থানীয় ভাষায় তাল বলা হয়ে থাকে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ডুয়ার্স শব্দের আক্ষরিক অর্থ কি? আমরা জানি যে হিমালয়ের পাদদেশের অঞ্চল, যে তিস্তা নদীর পূর্ব এবং পশ্চিম পাশের অঞ্চল, একদিক ডুয়ার্স আর একদিক তরাই নামে পরিচিত। তো তোমরা কমেন্ট করে জানাও ডুয়ার্স কোন দিকটাকে বলা হয় আর তরাই কোন দিকটাকে বলা হয়। চারটে অপশন রয়েছে। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার, দুটি নদীর মধ্যবর্তী স্থান, তুষারের গড়, না পবিত্র ভূমি? দেখো, প্রত্যেকেই জানি ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা বা প্রবেশদ্বার। বেসিক্যালি ভুটানি যাওয়ার প্রবেশপথের জন্য এই অঞ্চলটিকে ডুয়ার্স বলা হয়। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বদ্বীপ বলা হয়। তুষারের গড়কে ইগলু বলা হয়ে থাকে। প্রত্যেকেই দেখো এটা সম্পর্কে আমরা জানি। নেক্সট, বাংলার মুকুটহীন রাজা, আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল কাকে বলা হয়ে থাকে? মানে বাংলার গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান কাকে বলা হয়? চারটে অপশন রয়েছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস এন ব্যানার্জি, রাজা রামমোহন রায়, সুভাষচন্দ্র বোস, না বিপিন চন্দ্র পাল? তো হয়তো জানো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস এন ব্যানার্জি, তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। তাকে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তার অসামান্য নেতৃত্বের জন্য তাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে এই উপাধি দেওয়া হয়েছিল, বাংলার মুকুটহীন রাজা। পরবর্তী প্রশ্ন, গম্ভীরা লোকনৃত্য মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? চারটে অপশন রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, না মুর্শিদাবাদ? এই কোশ্চেনটা আমরা আগেও করেছি। এটা মালদা জেলায় লোকনৃত্য গম্ভীরা মূলত শিবের গাজন উৎসবের সময় পরিবেশিত হয়। এতে সামাজিক বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের রাজ্য মাছ কোনটি? স্টেট ফিশ কোনটি? চারটে অপশন রয়েছে। রুই, কাতলা, ইলিশ, না ভেটকি? তো এটা কিছুদিন আগেই ইলিশ মাছকে পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কে কে ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্ন, দুর্গাপূজাকে ইউনেস্কোর কত সালে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইটের হেরিটেজ মর্যাদা দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, এটা বাঙালির ক্ষেত্রে ভীষণ গর্বজনক ব্যাপার। চারটে অপশন রয়েছে। 2019, 2020, 2021, না 2022? তো দুর্গাপূজাকে 2021 সালে কলকাতার যেটা প্রধান উৎসব, যার বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যেটা শান্তিনিকেতনে অবস্থিত, কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায়? 2021, 2022, 2023, না 2024? তো মনে রাখবে, বিশ্বভারতী শান্তিনিকেতন যেটাকে 2023 সালে 41তম হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছিল। 2023 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত এই সাইটটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি রসগোল্লা কত সালে জিআই ট্যাগ পায়? জিআই ট্যাগের পুরো নাম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এগুলো বেসিক্যালি সেই সব জিনিসকে দেওয়া হয় যেগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, মানে যেগুলো ভীষণ পপুলার, অর্থাৎ অন্য কেউ যাতে এটা তৈরি করতে বা নাম নিতে না পারে, সেই জন্য জিআই ট্যাগ করা হয়, যাতে আরো জনপ্রিয় হয়। চারটে অপশন রয়েছে। 2015, 2017, 2019, না 2021?
তো 2017 সালে এটা করা হয়েছিল উড়িষ্যার সাথে দীর্ঘ আইনি লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ বাংলার রসগোল্লার জন্য জিআই ট্যাগ পায়। কারণ বেসিক্যালি উড়িষ্যাতেও রসগোল্লা হয়। তো এটা অনেকেই ডিমান্ড করে, উড়িষ্যা ডিমান্ড করেছিল, পশ্চিমবঙ্গ ডিমান্ড করেছিল। তো আইনি লড়াইয়ের পরে 2017 সালে জিআই ট্যাগ পশ্চিমবঙ্গে বাংলার রসগোল্লা জিআই ট্যাগ পায়। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। প্রথম বাঙালি হিসাবে কে ইংলিশ চ্যানেল পার করেন? প্রত্যেকেই আমরা জানি মিহির সেন, ব্রজেন দাস, আরতি সাহানা, বুলা চৌধুরী। তো বাঙালি হিসেবে যদি বলা হয়, পুরুষ হিসাবে মিহির সেন 1958 সালে প্রথম এশীয় হিসেবে বা ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন। আর যদি মহিলা বলা হয় তাহলে অবশ্যই আরতি সাহা প্রথম বাঙালি এবং প্রথম মহিলা হিসেবে তিনি ইংলিশ চ্যানেল পার করেন। সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি? দ্য লেজেন্ড সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, চারটে অপশন রয়েছে: অপরাজিত, পথের পাঁচালী, পরশ পাথর না জলসাঘর। প্রত্যেকেই জানি পথের পাঁচালী, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসে 1955 সালে তিনি এই চলচ্চিত্রটা প্রকাশ করেন। তার বিখ্যাত শেষ চলচ্চিত্র অপরাজিত খুবই গুরুত্বপূর্ণ, আশা করি দেখেছো। সাহিত্য সম্রাট উপাধি বাংলার কোন সাহিত্যিককে দেওয়া হয়? চারটে অপশন রয়েছে: রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না মাইকেল মধুসূদন দত্ত। তো সাহিত্য সম্রাট চিরকালই আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার অনবদ্য ভাষার চয়নের জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে। এছাড়া তিনি আনন্দমঠ উপন্যাস লেখেন, যেখানে বন্দে মাতরম রয়েছে, কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী, এগুলো কিন্তু তারই অমর সৃষ্টি। পরবর্তী প্রশ্ন: বাংলা ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কত সালে প্রতিষ্ঠিত হয়? চারটে অপশন: 1814, 1857, 1874 না 1905। প্রত্যেকেই জানি ইন্ডিয়ান মিউজিয়াম 1814 সালে ডেনিস উদ্ভিদবিদ ডক্টর নাথালিয়ান ওয়ালিচের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের লাস্ট প্রশ্ন: স্বামী বিবেকানন্দ কত সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন? 1893, 1897, 1899 না 1910? 1902। তো আমরা প্রত্যেকেই জানি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফিরে এসে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রচারের জন্য 1897 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। কিন্তু ভীষণ দুর্ভাগ্যবশত মাত্র 39 বছর বয়সে তিনি মারা যান। কেউ যদি তার মৃত্যুর আসল কারণ জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমরা স্বামী বিবেকানন্দের উপরে তোমাদের জন্য একটা ভিডিও আনবো। সেখানে তোমরা আসলে বুঝতে পারবে যে 1897 সালে এতটা জনপ্রিয় হওয়ার পরেও, 1893 সালে জনপ্রিয় হওয়ার পরেও তাকে কতটা মানে অসম্মানিত হতে হয়েছে ভারতীয়দের কাছে। আজকে আমরা তাকে সম্মান অবশ্যই করছি, কিন্তু বাঙালি চিরকাল স্বামী বিবেকানন্দকে কোনোদিন জীবিত অবস্থায় তার সম্মান দেয়নি। এটা আমাদের জন্য, বাঙালিদের জন্য ভীষণ লজ্জাজনক ব্যাপার। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি রেগুলার বেসিসে পেতে চাও এবং তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। থ্যাংক ইউ।